রাহুল গান্ধীর আনা ভোট চুরির অভিযোগকে কোনো গুরুত্ব দিতেই চায়নি নির্বাচন কমিশন, বরং এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছিল এবং দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। এবার সরাসরি কমিশনের দিকেই অভিযোগের তীর রেখেছেন বিরোধী দলনেতা। যে সমস্ত তথ্য উঠে আসছে রীতিমতো চমকে দেওয়ার মতো। রাহুল গান্ধীর অভিযোগ যে সরাসরি ভোট চুরিকে মদদ দিচ্ছে নির্বাচন কমিশন, বিশেষ করে তিনি জ্ঞানেশ কুমারের নামই নিয়েছেন। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনমানসে যে প্রশ্ন উঠছে তা নিরসনের কোনো দায় কি নির্বাচন কমিশনের নেই? আমরা আজ কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিরা। রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব আবিদা। রাহুল গান্ধী যে অভিযোগ করছেন, তিনি প্রথমে একবার প্রেস মিট করে তিনি সমস্ত বক্তব্য জানিয়েছিলেন। নির্বাচন কমিশন আমরা জানি তার কি প্রতিক্রিয়া দিয়েছিল। গতকাল তিনি আবারও সেই সাংবাদিকদের তিনি আবার তার সমস্ত বক্তব্য তুলে ধরেছেন এবং এবার কিভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তার তথ্য সমেত তিনি তুলে ধরেছেন। কতটা যুক্তিযুক্ত রাহুল গান্ধীর বক্তব্য আপনার মনে হচ্ছে? আপনি নির্বাচন সংক্রান্ত কাজ অতীতে বহু কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা আছে। শুরুতে সে কারণে আপনার কাছেই জানতে চাইছি। এবং রাহুল গান্ধী 7ই অগস্ট যে প্রেস কনফারেন্স করেছিলেন, সেইখানে ব্যাঙ্গালোর সেন্ট্রাল পার্লামেন্ট সিটের একটা বিধানসভা কেন্দ্র মহাদেবপুরা নিয়ে উনি কথা বলেছিলেন। শুধু কথা নয়, সিরিয়াস অভিযোগ এনেছিলেন যে ওইখানে প্রচুর নাম অ্যাড করা হয়েছে। ওখানে অ্যাডিশনটা ছিল অভিযোগ, এবং সেই কনস্টিটিউয়েন্সিতে ডেটা উনি দেখিয়ে দিয়েছিলেন যে প্রচুর নাম অ্যাড করা হয়েছিল ইলেকশনের জাস্ট আগে, 2024 ইলেকশনের জাস্ট আগে, পার্লামেন্ট ইলেকশনের আগে। সেই পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার উনি অন্যান্য 2 কমিশনারকে নিয়ে একটা কিন্তু প্রেস কনফারেন্স করলেন। সেই প্রেস কনফারেন্স নিয়ে গোটা দেশ কিন্তু খুব উদ্বিগ্ন যে একটা চিফ ইলেকশন কমিশনারের সেই রকম ভাষা হতে পারে না একটা কনস্টিটিউশনাল বডি, এবং তিনি যে ভাষায় কথা বলছিলেন সেই ভাষা কিন্তু একটা চিফ ইলেকশন কমিশনারকে ঠিক মানায় না, সেই স্টেচারটাকে মানায় না। এবং উনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, অথবা কি হবে জানি না। তো 7ই আগস্টের পর আজ হয়ে গেল সেপ্টেম্বরের 19 তারিখ। সেপ্টেম্বর 19 তারিখ কিন্তু রাহুল গান্ধী কোনো ক্ষমাও চায়নি, এবং রাহুল গান্ধী বলে দিয়েছেন হলফনামা আমি দেব না। তার কারণ খুব সহজ, যে তথ্য আমি দিচ্ছি সেই তথ্য ইলেকশন কমিশনেরই তথ্য, সেই জন্য আমার হলফনামা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশন কিন্তু কোনো অ্যাকশন রাহুল গান্ধীর বিরুদ্ধে নিতে পারেনি বা নেয়নি এখনো। ওই 7ই আগস্টের ইন্টারভিউ, 7ই আগস্টের প্রেস কনফারেন্সের পরে এইখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই ইলেকশন কমিশন কিন্তু, যদি রাহুল গান্ধী ভুল বলতেন বা ভুল তথ্য প্রদান করেছেন, তাহলে ইলেকশন কমিশনের উচিত ছিল রাহুল গান্ধীকে শোকজ করা, রাহুল গান্ধীকে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু সেই রকম কোনো জিনিস আমরা জানতে পারিনি বা করেনি, ইলেকশন কমিশন কিন্তু করেনি, কিছুই করেনি। রাহুল গান্ধী গতকাল আবার একটা অন্য কনস্টিটিউয়েন্সি নিয়ে, সেটা ছিল বিধানসভা ভোট, যেটা 2023 সালে হয়েছিল কর্ণাটকে। সেইখানে আলান্দ বলে একটা বিধানসভা, সেইখানে ডিলিশন নিয়ে উনি অভিযোগ তুলেছেন। আর মজার ব্যাপার হচ্ছে যে রাহুল গান্ধী যা যা কথা বলেছেন সবকটা কিন্তু চিফ ইলেকট্রাল অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারী কর্ণাটকের, সবকটা স্বীকার করেছে। উনি প্রেস রিলিজ করে, চিফ ইলেকট্রাল অফিসারের প্রেস রিলিজটা সোশ্যাল মিডিয়াতে আছে, আমরা সবাই দেখে নিতে পারি। উনি বলেছেন, রাহুল গান্ধী যে ফিগারটা বলেছে, 6018টা ভোটারকে ফলসলি ডিলিট করার চেষ্টা করা হয়েছে। চিফ ইলেকট্রাল অফিসার ঠিক সেম ফিগারটাই বলেছে, 6018টা ভোটারকে তার আগেনস্টে ফর্ম 7 যেটা হয়, ফর্ম 7 এর ডিলিশন হয়, ফর্ম 7 ভুল লোকেরা এবং ভুল পুরো ফ্রড করে ডিলিট করার চেষ্টা করেছে ওই বিধানসভাতে। তার মধ্যে 24টা চিফ ইলেকট্রাল অফিসার বলেছে যে 24টা সঠিক পাওয়া গেছে, আমরা ডিলিট করেছি।
বাকি 5,994টা সত্যি কিন্তু ফ্রড। এইটাই তো রাহুল গান্ধী বলছে যে এই ডিলিশনটা কারা করছে। এবার আমাদের জাস্ট একটু বুঝে নেওয়া দরকার যে ডিলিশন হয় কি করে। ডিলিশনের জন্য যে বিধানসভার ডিলিশন হবে সেই বিধানসভারই ভোটার কিন্তু অ্যাপ্লাই করতে পারে ফর্ম 7-এ। রাহুল গান্ধীর অভিযোগ হচ্ছে যে এই ডিলিশনের অ্যাপ্লিকেশন ফর্ম 7 অনলাইন ফর্ম 7 অ্যাপ্লিকেশন যেটা করেছে সেটা কিন্তু কর্ণাটকের বাইরের লোকেরা করেছে এবং করার চেষ্টা করেছে। সেই ফ্রড যখন কর্ণাটকে ওই বিধানসভা থেকে যিনি ক্যান্ডিডেট ছিলেন কংগ্রেসের, তার নাম হচ্ছে বি.আর. পাটিল, তিনি যখন অভিযোগ করলেন ইআরওর কাছে, তখন সেই সময় একটা এফআইআর হলো এবং সেটা কর্ণাটকের সিআইডি সেটাকে ইনভেস্টিগেশন করছে। এইটা হচ্ছে মূল বক্তব্য। তার মানে কালকে কিন্তু রাহুল গান্ধী যা যা কথা বলেছে, চিফ ইলেকট্রাল অফিসার কর্ণাটক সেম কথা নিজের প্রেস রিলিজে বলেছে, হুবহু সেম কথা। তাহলে এখন ইলেকশন কমিশন এইবার কিন্তু সামনে এসে কিন্তু এখনো বলেনি যে রাহুল গান্ধীকে হলফনামা দিতে হবে বা তাকে ক্ষমা চাইতে হবে, এইরকম কিন্তু ইলেকশন কমিশন এখনো কিছু বলেন। একটা টুইট কালকে জ্ঞানেশ কুমার করেছেন, বলেছেন যে রাহুল গান্ধী যা বলেছে ওটা মিসলিডিং, বাস এইটুকু বলে ছেড়ে দিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে কালকে আবার একই ঘটনা ঘটেছে যে ইলেকশন কমিশন ওপরে অভিযোগ রাহুল গান্ধী করছে, আধ ঘন্টার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক দলের লোক এসে আবার সেটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করছে। সেই রাজনৈতিক দলের নাম কিন্তু রাহুল গান্ধী আদেও বলেনি, কিছুই বলেনি। যে সে তো শুধু বলেছে যে আমার কাজ হচ্ছে দেশের সামনে তথ্যটাকে রেখে দেওয়া। উনি তথ্যটা রেখেছেন এবং এখনো 24 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে, 24 ঘন্টার বেশি হয়ে গেছে। ইলেকশন কমিশন এখনো কোনো অ্যাকশন নেয়নি, কোনো শোকজ করেনি রাহুল গান্ধীকে, কিচ্ছু করেনি। আস্তে আস্তে যেটা ঘটছে সেটা রাহুল গান্ধীর বক্তব্যটা কিন্তু একটা ভাইব্রেশন এনেছে সমাজে, যে হ্যাঁ এই ধরনের হচ্ছে। এটা তো সিও কর্ণাটক নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ একটা ফ্রড পদ্ধতিতে নাম ডিলিট করার চেষ্টা করা হচ্ছে। এইটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। আমি একজন ভোটার, আমি চাইছি না যে সুদীপ্ত দা সামনে ইলেকশনে ভোট দিক। আমি আস্তে করে চুপ করে একটা ফলস একটা ফর্ম 7 দিয়ে দিলাম যে সুদীপ্ত দা বোধহয় এখানে থাকে না। আর ইআরও কি করলো, সেটাকে অ্যাকসেপ্ট করে ওটাকে ডিলিট করে দিল সুদীপ্ত দার নাম। যখন ভোটের দিন সুদীপ্ত দা গেলেন বুথে ভোট দিতে, তখন বললে দেখলে তার নাম তো ডিলিট হয়ে গেছে। এইটা কিন্তু এই খেলাটাই কিন্তু আনন্দ কনস্টিটিউয়েন্সিতে করার চেষ্টা হয়েছিল। চেষ্টাটাও তো খুব মারাত্মক। যদি এটা না ধরা পড়তো, যদি তার ক্যান্ডিডেট না পয়েন্ট আউট করতো, তাহলে তো কি এটা 6,018টা লোকের নাম ডিলিট হয়ে যেত। আর উইনিং মার্জিন খুব বেশি ছিল না, যদিও কংগ্রেসই জিতেছে ওইখানে ওই সিটটাতে, কিন্তু উইনিং মার্জিন খুব বেশি ছিল না। এখানে উইনিং আর লুজিংটা আসল ফ্যাক্টর নয়, ইস্যুটা হচ্ছে এই প্রসেসটা তাহলে কে স্যাবোটাজ করার চেষ্টা করছে এবং কে এখান থেকে লাভবান হবে। এইটা হচ্ছে মূল প্রশ্ন। রাহুল গান্ধীর সেই প্রশ্নটাই আছে অ্যাজ এ নাগরিক, অ্যাজ এ ভোটার, দেশের ভোটার, যে আবার আগামী 2026 সালে বিধানসভা, আমাদের পশ্চিমবাংলার বিধানসভার ভোট হবে। এই প্রশ্নটা কিন্তু আমারও আছে। এই প্রশ্ন পশ্চিমবাংলার মূল রাজনৈতিক দল, রুলিং পার্টি যে আছে তৃণমূল কংগ্রেস এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তারও এই প্রশ্নটাই আছে যে ইলেকশন কমিশনের যে কাজ, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ডেমোক্রেসিকে রক্ষা করা, সঠিক ভোটার, প্রত্যেকটা সঠিক ভোটারের নাম যাতে ভোটার লিস্টে থাকে এবং ডেড আর শিফটেড ভোটার যারা ইনএলিজিবল ভোটার তাদের নাম যাতে ডিলিট হয়, এইটা হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু দেখা যাচ্ছে যে এলিজিবল ভোটার সে ওখানেই বাস করে, ওখানেই থাকে, বেঁচে আছে, তার নাম কেউ না কেউ ডিলিট করার চেষ্টা করছে। তাহলে কেউ বসে এটা চিহ্নিত করছে যে এই ভোটার অমুক পার্টিকে ভোট দেয় বা দিতে পারে, সেই জন্য তার নাম ডিলিট করো। আর একটা কনস্টিটিউয়েন্সি, বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে যদি 5,000 6,000 ভোট যদি কোনো পার্টিকুলার কমিউনিটির, পার্টিকুলার
ক্লাসের লোক, বিশেষ করে গরিব মানুষ যারা এত এইসব পড়াশোনা জানে না, এই জিনিসগুলো নিয়ম কানুনগুলো জানে না, এদের নাম যদি কেটে যায় এ তো মারাত্মক ব্যাপার। তাহলে তো ডেমোক্রেসি কোন জায়গায় যাচ্ছে? এইটা হচ্ছে আমাদের মূল প্রবলেম। এইটা হওয়া উচিত যে এই ডেমোক্রেসি কে স্যাবোটাজ করছে। রাহুল গান্ধী সেইটাই পয়েন্ট আউট করার চেষ্টা করেছে। রাহুল গান্ধী ইম্পর্টেন্ট নয় এখানে। সবাই কিন্তু কাল থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে এক সাইড নিশ্চয়ই প্রচুর লোক আছে যারা রাহুল গান্ধীকে প্রেস করছে বা তাকে সাপোর্টে দাঁড়িয়েছে, কিন্তু আরেকটা শ্রেণীর লোক আছে যারা শুটিং দি মেসেঞ্জার বলে। মেসেজটাকে না ধরে ইলেকশন কমিশনের উচিত এখন, রাহুল গান্ধী দুটো পয়েন্ট আউট করে দিয়েছেন, একটা মহাদেবপুরা এডিশন নিয়ে আর একটা আনন্দ বলে কনস্টিটিউয়েন্সি, সেখানে ডিলিশন নিয়ে ইলেকশন কমিশনের ইমিডিয়েটলি একটা সিরিয়াস সিনিয়র অফিসারকে দিয়ে, সিনিয়র টিমকে দিয়ে ইমিডিয়েটলি এনকোয়ারি করা দরকার এবং গোটা রিপোর্টটা দেশের সামনে তার ওয়েবসাইটে দেওয়া দরকার। এই শুধু ডিনায়াল মোডে যদি চলে যাওয়া যে না ভুল বলছে, এই করছে ওই করছে, এই ডিনায়াল মোড কিন্তু খুব ডেমোক্রেসির জন্য খুব মারাত্মক। আগামী বছর 5টা রাজ্যে ভোট আছে, কি কি ঘটতে পারে ইলেকশন কমিশন রাহুল গান্ধী পয়েন্ট আউট করে দিয়েছে। উনি বলেছেন আর একটা সিটের বোধহয় বলবেন, মহারাষ্ট্রের রাজৌরি সিট বোধহয়, সেটা আমরা অপেক্ষা করছি ওখানে কি কি ঘটে গেছে। কিন্তু এটা ঠিক হচ্ছে না। আমরা সবাই এখন বুঝতে পারছি, দেশের মানুষ বুঝতে পারছে ডিনায়াল মোডে, কমিশন ডিনায়াল মোডে যাচ্ছে। স্পেশালি জ্ঞানেশ কুমার যিনি করছেন, উনি ডেমোক্রেসিকে স্যাবোটাজ করার চেষ্টা করছেন, এটা বলতে আর কোনো দ্বিধা নেই। কারণ ওনার ইমিডিয়েট কাজ ছিল ইনকোয়ারি করা এবং সঠিক এনকোয়ারি রিপোর্ট দেশের সামনে নিয়ে আসা। 3টে ইলেকশন কমিশনার ওপেন মিডিয়াতে এসে, ইন্ডিয়া টুডে কনক্লেভে এসে বলে গেছেন যে জ্ঞানেশ কুমার যা বলেছে সেটা পুরো ভুল বলেছে। জ্ঞানেশ কুমারের কাজ হচ্ছে ইনকোয়ারি করা এবং রিপোর্ট নিয়ে আসা। আমরা আশা করব যে ইলেকশন কমিশন অ্যাজ এ হোল কিন্তু এনকোয়ারি অর্ডার দেবে গতকালের রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পরে। আশা করি সেটা করবে, কারণ তার ক্রেডিবিলিটি ইজ অ্যাট স্টেক। যে যতই বলুক, তার মানুষের মনের মধ্যে কিন্তু আশঙ্কা ঢুকে গেছে, ডাউট ঢুকে গেছে ইলেকশন কমিশনকে নিয়ে।